আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 5। আজকে আমরা শিখব কিভাবে অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়া মিল সমাধান করতে হয়। তাহলে প্রথমে চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। তাহলে বলা আছে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে নাহিদ ট্রেডার্সের খতিয়ানের জের দ্বারা প্রস্তুতকৃত অশুদ্ধ রেওয়া মিলটি নিম্নরূপ। নাহিদ ট্রেডার্সের রেওয়া মিল 31 ডিসেম্বর 2014, মজুদ পণ্য 1114 40,000 টাকা, মূলধন 1,00,000 টাকা ডেবিটে আছে, ক্রয় ক্রেডিটে আছে 1,30,000 টাকা, বিক্রয় ক্রেডিটে আছে 1,50,000 টাকা, বকেয়া মজুরি 5,000 টাকা ডেবিটে আছে, দেনাদার 35,000 টাকা, পাওনাদার 20,000 টাকা, অগ্রিম বেতন 10,000 টাকা, তারপর অফিস খরচ 15,000 টাকা, প্রদেয় বিল 38,000 টাকা, মজুদ পণ্য 8,000 টাকা, মনিহারি খরচ 8,000 টাকা, নগদ তহবিল 12,000 টাকা, আসবাবপত্র 35,800 টাকা, ব্যাংক জমা 31/12/14 32,200 টাকা ও অগ্রিম শিক্ষানবিশ সালামি 10,000 টাকা। তাহলে দেখো, এই যে যে একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে, এবং এই উদ্দীপক থেকে আমরা হচ্ছে একটা শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করব। এখানে হচ্ছে এই উদ্দীপকটা যেটা দেওয়া আছে রেওয়া মিল করা আছে, কিন্তু এটা হচ্ছে একটা অশুদ্ধ রেওয়া মিল। এখানে ভুল করে এন্ট্রি দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের এখন শুদ্ধ করে করতে হবে। কেন ভুল? কারণ দেখো, মূলধন নর্মালি হয় ক্রেডিট, কিন্তু এখানে মূলধন ডেবিটের ঘরে দেওয়া আছে। তাহলে এটা একটা অশুদ্ধ রেওয়া মিল। এই রেওয়া মিলটা আমাদেরকে শুদ্ধ করে করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে উপরে লিখে নেই, যেহেতু প্রতিষ্ঠানের নাম নাহিদ ট্রেডার্স, নাহিদ ট্রেডার্স নাহিদ ট্রেডার্স এর রেওয়া মিল। এবার আমরা তারিখ দেব হচ্ছে, যেহেতু 31 ডিসেম্বর তারিখে আমাদের করতে হবে, তাহলে 31 ডিসেম্বর 2014। তাহলে এইভাবে হচ্ছে আমাদের প্রথমে রেওয়া মিলের উপরে ইনফরমেশনটা লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন রেওয়া মিলটি প্রস্তুত করব। তাহলে আমরা জানি যে রেওয়া মিল করতে হলে সম্পদ আর ব্যয়গুলো হবে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট, এই দুইটা জিনিস। তাহলে আমরা প্রথমে দেখো, মজুদ পণ্য 1,114। তাহলে মজুদ পণ্য 1,114 মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমাদের জন্য ব্যয়, তো এটা যাবে হচ্ছে আমাদের ডেবিট দিকে। তাহলে আমরা লিখি মজুদ পণ্য 1,114। তাহলে যেহেতু এটা আমাদের জন্য ব্যয়, তাহলে এটা যাবে ডেবিট দিকে। এরপরে বলা আছে মূলধন 1,00,000 টাকা। তাহলে মূলধন 1,00,000 টাকা, মূলধন আমাদের 5টা হিসাবের মধ্যে কোন শ্রেণীতে যায়? মালিকানা সত্ত্বের মধ্যে যায়। আর আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা লিখি মূলধন 1,00,000 টাকা ক্রেডিটের ঘরে। এরপরে আছে আমাদের ক্রয়। ক্রয় আছে 1,30,000 টাকা। তাহলে ক্রয় দ্বারা আমাদের বোঝায় হলো ব্যয়। তাহলে ব্যয় হলে রেওয়া মিলের কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, কারণ আমরা জানি সম্পদ আর ব্যয় কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখি ব্যয় 1,30,000 টাকা ডেবিট দিকে। এরপরে আছে বিক্রয় 1,50,000 টাকা। তাহলে বিক্রয় দ্বারা হচ্ছে আমাদের আয় বোঝায়। তাহলে আয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে, কারণ আয় দায় মালিকানা সত্ত্ব কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা লিখি বিক্রয় 1,50,000 টাকা ক্রেডিট দিকে। এরপরে বকেয়া মজুরি। বকেয়া মজুরি আছে আমাদের 5,000 টাকা। তাহলে বকেয়া মজুরি, বকেয়া কথাটা দ্বারা আমাদের কি বোঝায়? দায় বোঝায়। এই যে মজুরি, মজুরি হচ্ছে আমাদের একটা খরচ।
কোনো খরচের আগে যদি বকেয়া লেখা থাকে তার মানে ওটা হচ্ছে আমাদের জন্য দায়। যেমন বেতন, বেতন কিন্তু আমাদের জন্য একটা খরচ, কিন্তু এই খরচের আগে আমি যদি লিখে দিই বকেয়া বেতন, তো এটা আমার জন্য কি হয়ে যাবে, দায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোনো খরচের আগে যদি বকেয়া থাকে তাহলে সেটা আমাদের জন্য কি হবে, দায় হবে। তাহলে আমরা লিখি বকেয়া, মানে এই মজুরিটা এখন আমাদের দেওয়া হয় নাই, এই মজুরিটা আমাদেরকে দিতে হবে, এর জন্য এটা আমাদের জন্য দায়। তাহলে বকেয়া মজুরি 5,000 টাকা, তাহলে দায় কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। এরপরে এরপরে আছে হচ্ছে দেনাদার 37,000 টাকা। তাহলে দেনাদার 37,000 টাকা, এটা দেনাদার দ্বারা কি বোঝায়, দেনাদার দ্বারা বোঝায় যে আমি টাকাটা পাবো, এখনো পাই নাই, পাবো, পাবো মানে হচ্ছে এটা আমার জন্য সম্পদ, দেনাদার হচ্ছে আমার জন্য চলতি সম্পদ। ঠিক আছে, তাহলে লিখি দেনাদার 37,000 টাকা। এরপরে আছে পাওনাদার, পাওনাদার মানে হচ্ছে আমাকে টাকা দিতে হবে, তো এটা আমার জন্য দায়, তাহলে দায় কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তাহলে লিখি পাওনাদার, পাওনাদার হলো 35,000 টাকা, ক্রেডিট দিকে। তাহলে ওই দুইটা লাইন যে সম্পদ আর ব্যয় হবে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট, এই দুইটা জিনিস মনে রাখতে পারলেই তুমি হচ্ছে রেওয়া মিল ভালোভাবে প্রস্তুত করতে পারবা। এরপরে আছে হলো অগ্রিম বেতন 20,000 টাকা। তাহলে অগ্রিম বেতন, এটা মনে করো যে বেতন, বেতন তো আমার জন্য খরচ, তাই না, তাহলে এই বেতনটা আমি 3 মাসের অগ্রিম দিয়ে রাখছি, তো বাকি 3 মাস কি আমাকে আর এই বেতনটা দিতে হবে, 3 মাস যাওয়ার পরে আমাকে আবার হচ্ছে বেতনটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 3 মাসের জন্য আমি অগ্রিম বেতন দিয়ে রাখছি, তো এটা আমার জন্য একটা সম্পদ হবে। ঠিক আছে, এরপরে 3 মাস যখন শেষ হয়ে যাবে তখন এটার মেয়াদ তো শেষ, তখন এটা আমার জন্য খরচ হবে, কিন্তু এই 3 মাস তো আমাকে আর বেতন দিতে হচ্ছে না, কারণ আমি অগ্রিম ধরো 3 মাসেরটা দিয়ে রাখছি, তো এটা আমার জন্য কি হবে, সম্পদ হবে। ঠিক আছে, যে কোনো খরচের আগে যদি অগ্রিম লেখা থাকে, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, অগ্রিম বেতন, ঠিক আছে, তো এই খরচের আগে যদি অগ্রিম থাকে তাহলে এটা আমার জন্য হয়ে যাবে সম্পদ। আর একটু আগে আমরা আরেকটা কি শিখলাম, যে যে কোনো খরচের আগে যদি বকেয়া থাকে তো সেটা আমার জন্য দায় হবে, আর যে কোনো খরচের আগে যদি অগ্রিম কথা লেখা থাকে তাহলে সেটা আমার জন্য সম্পদ হয়ে যাবে, চলতি সম্পদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি অগ্রিম অগ্রিম বেতন হচ্ছে 20,000 টাকা। তাহলে যেহেতু এটা আমার জন্য সম্পদ, তাহলে এটা আমার যাবে ডেবিট দিকে। এরপরে আছে অফিস খরচ, যেহেতু কথাটা দ্বারা খরচ বলে দিছে, অফিস খরচ মানে অফিসের কোনো খরচ বুঝাইছে, তাহলে যেহেতু খরচ বুঝাইছে তাহলে হচ্ছে এটা কোন দিকে যাবে, এটা হচ্ছে ডেবিট দিকে যাবে, কারণ সম্পদ আর ব্যয় কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা লিখি অফিস, অফিস খরচ, অফিস খরচ 10,000 টাকা, ডেবিট দিকে। এরপরে প্রদেয় বিল, প্রদেয় বিল 15,000 টাকা। আচ্ছা, আমি তোমাদের যখন গত পর্ব করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম প্রদেয়, প্রদেয় কথাটা দ্বারা বোঝায় হচ্ছে দায়, তাহলে যে কোনো কিছুর আগে যদি প্রদেয় কথাটা থাকে তাহলে সেটা আমার জন্য দায় হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, তাহলে প্রদেয় বিল এটা আমার জন্য কি, দায়, আর দায় কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা লিখি প্রদেয় বিল হলো প্রদেয় বিল হচ্ছে 15,000 টাকা। যে কোনো কিছুর আগে যদি প্রদেয় কথাটা লেখা থাকে তাহলে এটা আমার জন্য দায় হয়ে যাবে। এরপরে এরপরে আছে হলো মজুদ পণ্য 31/12/14। তাহলে 31/12/14 এটার মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমরা জানি যে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসে না। ঠিক আছে, তাহলে এই মজুদ পণ্যটা আসবে না। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে মজুদ পণ্য তাহলে বাদ। এরপরে আছে মণিহারি খরচ,
তাহলে মণিহারি খরচ বুঝতেই পারতেছি যে এটা আমাদের জন্য ব্যয়। তাহলে ব্যয় কোন দিকে যায়? ব্যয় হচ্ছে ডেবিট দিকে যায়। তাহলে মণিহারি খরচ আমরা ডেবিট দিকে লিখব। তাহলে মণিহারি খরচ 8,000 টাকা ডেবিট দিকে। এরপরে আছে নগদ তহবিল 1/1/14। তাহলে নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, নগদ তহবিল 1/1/14 মানে কি? প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল রাওয়া মিলে আসে না, তার মানে এটাও বাদ। এরপরে আসবাবপত্র, আসবাবপত্র দ্বারা বোঝাচ্ছে আমাদের সম্পদ, স্থায়ী সম্পদ বোঝাচ্ছে, তাই না? তাহলে সম্পদ কোন দিকে যাবে? সম্পদ ডেবিট দিকে যাবে। তাহলে আমরা লিখি আসবাবপত্র, আসবাবপত্র আছে হলো 32,000, না সরি 35,800 টাকা। 35,800 টাকা হচ্ছে আমার আসবাবপত্র। এরপরে আছে হলো ব্যাংক জমা 31/12/14। তাহলে ব্যাংক জমা আছে 31/12/14, তার মানে এটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা। আমরা জানি যে প্রারম্ভিক ব্যাংক জমাটা আসে না, সমাপনী ব্যাংক জমাটা আমাদের রেওয়া মিলে আসে। তাহলে আমরা এখন এটা এটা যেহেতু সমাপনী ব্যাংক জমা, তাহলে এটা আসবে। তাহলে আমরা লিখি ব্যাংক জমা 31/12/14 32,200 টাকা। এরপরে আমাদের লাস্ট যেটা আছে অগ্রিম শিক্ষানবিশ সালামি। অগ্রিম শিক্ষানবিশ সালামি, এটা আসলে আমাদের জন্য কি? শিক্ষানবিশ সালামি হচ্ছে যে, মনে করো যে আমি হচ্ছে প্রতিষ্ঠানে কেউ আমার কাছ থেকে কাজ শিখবে, ঠিক আছে? তাহলে কোনো একটা বিষয়ে আমি তাকে শিখাবো, তো শিখানোর জন্য আমি প্রথমেই তার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছি। এখনো কিন্তু আমি তাকে কাজটা শিখাই নাই, ঠিক আছে? তাহলে কাজটা তো আমাকে এখন শিখাতে হবে, কিন্তু টাকাটা তো আমি আগে পেয়ে গেছি। তাহলে এটাকে আমি আমার জন্য আয় ধরবো? আয় তো এখন ধরতে পারবো না, কারণ হচ্ছে আমি তো এখনো তাকে কাজটা শিখাই নাই। আগে হচ্ছে আমি তাকে কাজটা শিখাবো, তারপর এই টাকাটা আমি আমার জন্য আয় হিসাবে ধরবো। তাহলে যখন অগ্রিম শিক্ষানবিশ সালামি থাকবে, তো এটা আমার জন্য দায় হবে। কেন? কারণ আমি কাজটা না শিখে আগেই হচ্ছে আমি টাকাটা নিয়ে নিয়েছি। তো এখন পর্যন্ত এটা আমার মাথার মধ্যে দায় আছে যে আমাকে কাজটা শিখাতে হবে, কারণ আমি টাকাটা নিয়ে নিয়েছি। তাহলে কাজটা যেহেতু আমি এখনো শিখাইনি, আমাকে শিখাতে হবে, এটা আমার জন্য একটা কি দায়, ঠিক আছে? যখন আমি শিখে দিব, তো এটা আমার জন্য তখন আয় হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি শিখাবো না, ততক্ষণ পর্যন্ত এটা আমার জন্য দায়। তাহলে অগ্রিম শিক্ষানবিশ সালামি এই কথাটা দ্বারা আমার কি বোঝাচ্ছে? যে আমি এখনো কাজটা শিখাই নাই, আগেই হচ্ছে আমি কাজটা শেখানোর জন্য টাকাটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা আমার জন্য কি হয়ে যাবে? দায় হয়ে যাবে। এই কথাটা দ্বারা বোঝা হচ্ছে দায়। তাহলে দায় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। তাহলে অগ্রিম শিক্ষানবিশ সালামি 10,000 শেষ। তাহলে এটা যেহেতু আমাদের জন্য দায়, তো এটা আমাদের ক্রেডিট দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে অগ্রিম শিক্ষানবিশ সালামি এই কথাটা দ্বারা বোঝায় দায়, এর জন্য এটা ক্রেডিট দিকে গিয়েছে। আর যদি অগ্রিমটা না থাকতো, শুধু শিক্ষানবিশ সালামি থাকতো, তাহলে শুধু শিক্ষানবিশ সালামি মানে হচ্ছে আমি কাজটা শিখিয়েছি এবং তার বিপরীতে আমি হচ্ছে টাকা নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা তখন আমার জন্য আয় হিসেবে বলা হতো। কিন্তু যেহেতু অগ্রিম বলা আছে, তার মানে আমি কাজটা এখনো শিখাইনি, কিন্তু আগেই টাকা নিয়েছি। তো এই কথাটা দ্বারা বোঝাচ্ছে কি? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে দায়। তো এই অগ্রিম শিক্ষানবিশ সালামি আমার জন্য দায়। তাহলে এবার আমাদের আর কোনো এন্ট্রি নাই, এটা শেষ। এবার হচ্ছে আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করি। তাহলে প্রথমে আমরা ক্রেডিট পাসটা যোগ করি। লক্ষ 50,000 5,000 35,000
15,000, 10,000। তাহলে দেখো এই পাঁচটা যোগ করলে আমাদের হচ্ছে 3,15,000। ঠিক আছে, এই পাঁচটা যোগ করলে আমাদের কত হচ্ছে? 3,15,000। তো এটা আমরা হচ্ছে একটু মনে রাখি যে এই পাঁচটা যোগ করলে আমাদের হচ্ছে 3,15,000। এটা জাস্ট তোমরা মনে রাখবা। এরপরে এখন আমরা এই পাঁচটা যোগ করব, দেখবো যে এই পাঁচশো আমাদের 3,15,000 হচ্ছে কিনা। তাহলে আমরা যোগ করি। আচ্ছা, তাহলে এই পাঁচটা যোগ করলে আমাদের হচ্ছে হলো 3,13,000। এই পাশে আসছে 3,15,000, আর এই পাশে যোগ করলে হচ্ছে আমাদের 3,13,000। তাহলে আমাদের ঘাটতি কত টাকা? 2,000 টাকা এই পাশে কম আছে। কিন্তু আমরা তো জানি যে আমাদের যা যা এন্ট্রি বসেছি সবগুলোই হচ্ছে ঠিক আছে। সবকিছু ঠিক থাকার পরেও যখন তোমার অ্যান্সার মিলবে না রেওয়া মিলে, তখন তোমাকে অনিশ্চিত হিসাব দিয়ে তোমার রেওয়া মিলটা মিলিয়ে দিতে হবে। মানে তোমাকে আগে শিওর থাকতে হবে যে আমি রেওয়া মিলে যতগুলো এন্ট্রি ছিল কোনোটা ভুল ছাড়া সবগুলো আমি সঠিকভাবে বসিয়েছি। সবকিছু সঠিকভাবে বসানোর পরেও যদি আমার রেওয়া মিলে ডেবিট ক্রেডিট পাশে ঘাটতি দেখা দেয়, তখন আমাদের সেটা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতে হবে। যেমন এই জায়গায় আছে 3,15,000 টাকা, তাহলে আমাদেরকে এই পাশে হচ্ছে 3,13,000 টাকা, তাহলে এই পাশে আমাদের 2,000 টাকায় ঘাটতি আছে। তো এই 2,000 টাকাটা আমাদের এখানে অনিশ্চিত হিসাবে লিখে তারপরে এই পাশেও আমাদের 3,15,000 টাকাটা মিলিয়ে দিতে হবে। তাহলে এই পাশে যেহেতু 3,15,000 লিখে 3,15,000, তাহলে এই পাশে তো এখন পর্যন্ত 3,13,000 আছে। তো অনিশ্চিত হিসাব লেখার জন্য তোমাদের আরেকটা ক্রমিক নং বাড়িয়ে দিতে হবে। যেমন 15 নাম্বার এখানে দিলাম, তারপরে অনিশ্চিত হিসাব লিখলাম। অনিশ্চিত হিসাব লেখার পরে তাহলে কত টাকা ঘাটতি আছে? 2,000 টাকা। তাহলে অনিশ্চিত হিসাব বরাবর আমরা লিখলাম হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা লেখার পর এখন এই পাশ যোগ করলে আমার কত হচ্ছে? 3,15,000 টাকা। তাহলে এই যে এবার এটা মিলে গেল, আমরা জেড দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে, এভাবে হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব যখন আসবে আমাদেরকে এভাবে মিলাতে হবে। তুমি হচ্ছে প্রথমে দুই পাশে যে কোনো মানে দুই পাশটাই তোমাকে আগে দেখতে হবে যোগ করে যে কোন পাশটায় আমার কম আছে। যদি দুই পাশ মিলে যায় যোগ করার পরে তাহলে তো ভালো, আর যদি না মিলে যে পাশে কম আসবে সেই পাশেই তোমার অনিশ্চিত হিসাব আসবে। ধরো এই পাশে ডেবিট পাশে যদি 3,15,000 আসতো আর ক্রেডিট পাশে যদি 3,13,000 আসতো, তখন আমরা অনিশ্চিত হিসাবটা কোন পাশে লিখতাম? যেই পাশে কম সেই পাশে লিখতাম। মানে এক কথায় বলতে গেলে অনিশ্চিত হিসাবটা যে পাশে কম সেই পাশে আসবে, এরপরে বেশি পাশের সাথে কম পাশটা আমরা যোগ করে অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়ামিল প্রস্তুতকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।